জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। ধামাখালীতে এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা এবং তিনি গ্রামে গিয়ে মহিলাদের সমস্ত অভিযোগ শুনছেন, তাদের সঙ্গে কথা বলছেন। দুদিনের সফরে রাজ্যে এনসিডব্লিউর চেয়ারপারসন আজ সন্দেশখালীতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ারও কথা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বলের থেকে এই মুহূর্তের আপডেট জানবো। উজ্জ্বল, এখন কি চলছে সেখানে? রেখা শর্মা তিনি সেখানে মানুষের সঙ্গে কথা বলছেন, ঠিক কি কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো রেখা শর্মা, আমি তোমাকে একটা ছবি একটু দেখাই যে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে পাত্রপাড়া। এর আগে পুকুরপাড়া বলে একটি গ্রামে তিনি গিয়েছিলেন এবং সেখানকার বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেছেন। এখন তিনি এই পাত্রপাড়াতে বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলছেন, কিন্তু এখনও আমরা দেখতে পেয়েছি যে পাত্রপাড়ায় বাইরে যেখানটা পুকুরপাড়া রয়েছে সেখানে বেশ কয়েকজন মহিলা অপেক্ষা করছেন যে তাকে আরেকবার তার সঙ্গে কথা বলার জন্য, বা যারা যারা কথা বলতে পারেননি তাদের সেই অভিজ্ঞতা জানানোর জন্য। সেই যে পুরো অভিজ্ঞতা তারা লিপিবদ্ধ করছেন এবং এই পুরো বিষয়টি যে রিপোর্ট হবে সেই রিপোর্ট তারা কেন্দ্রে জানাবেন। একই সঙ্গে এই যে সংশ্লিষ্ট সব দপ্তরেই তারা বিষয়টি জানাবেন। তাদের যা বক্তব্য, তারা বেশ কিছু অভিযোগ আগেও পেয়েছেন বা সেই অভিযোগ শুনে যখন তারা এসছেন, আসার পরে তারা স্বচক্ষে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখতে চান এবং যাতে তাদের নিরাপত্তা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, যাতে তাদের ছবি কোনোভাবে প্রকাশিত না হয় সেদিকটা তারা গুরুত্ব দিচ্ছেন এবং যে কারণে সংবাদ মাধ্যমে গ্রামের ভেতরে তারা প্রবেশ করতে বারণ করেছেন। ফলত এই জায়গায় দাঁড়িয়ে তারা যাতে নিশ্চয়ই সব কথা তারা শুনছেন এবং তারা আরও বেশ কিছুক্ষণ সময় এখানে থাকবেন, কারণ এখানকার পরেও কিন্তু যারা এখনও বেশ কিছু মহিলা তারা রয়েছেন বাইরে দাঁড়িয়ে, তারাও কথা বলতে চান, তাদের সঙ্গে কথা বলবেন। প্রশাসনের সঙ্গে কথা বলার একটা সম্ভাবনা রয়েছে এবং তারপরে তারা এখান থেকে যখন ফিরে যাবেন, ফিরে গিয়ে পুরো বিষয়টা সংশ্লিষ্ট সব জায়গাতে জানাবেন বলেই কিন্তু জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন। বেশ, ধন্যবাদ উজ্জ্বল। আর সেখানে পৌঁছানোর পর চেয়ারপারসন রেখা শর্মা তিনি কি বললেন তার বক্তব্য শুনবো। कोर्ट में जा रही हैं महिलाएं, ताकि कोर्ट में कुछ तो करेगी, पुलिस कुछ नहीं करती है। और ये पहली बार नहीं है, हर इलेक्शन के बाद कोई मर्डर हो, कोई रेप हो, पुलिस कुछ नहीं करती, उल्टा उन्हीं के ऊपर चार्जेस लगाकर। और ये यहाँ की बात नहीं है, एक संदेशखाली की बात नहीं है, पूरे वेस्ट बंगाल में यही हाल है। जो भी हमला है हम साथ हैं खड़े, सेंट्रल एजेंसीज साथ है। ये सारी रिपोर्ट राष्ट्रपति जी को देनी है और उनका डिसीजन होगा कि आगे क्या करना है अगर इस तरह के हमले जारी रहे तो। আর এরপরেই মন্ত্রী শশী পাঁজা তিনি বলছেন বাংলায় কিছু হলেই এরা দৌড়ে চলে আসেন, কিন্তু মণিপুরে তারা কেন যান না সেই প্রশ্ন তুলেছেন শশী পাঁজা। কি বলেছেন তিনি শোনাবো। আমরা শুধু ওনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। যারা অভিযুক্ত আছেন, উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ 10 জনের একটি মহিলা টিমও অনেকদিন আগে থেকে কাজও আরম্ভ করে দিয়েছেন। বাড়ি বাড়ি মহিলাদের অভিযোগ তারাও শুনছেন। জাতীয় মহিলা কমিশন যখন মণিপুরে সেই মহিলাদের নগ্ন অবস্থায়, তাদের টিমটা কেন মণিপুরে যায়নি? মহিলাদের উপরে সারা ভারতবর্ষে এই যে চলছে, বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গা কেন যাচ্ছেন না? সন্দেশখালীতে এসেছে এনসিডব্লিউ। এবার এনসিডব্লিউ কে চিঠি দিলেন সুকান্ত মজুমদার, কারণ সন্দেশখালীতে নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগ উঠছে। সেই অভিযোগ তুলে এনসিডব্লিউ কে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, সেই চিঠিতে ঠিক কি বলা হয়েছে? দেখো, সুকান্ত মজুমদারের পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন রেখা শর্মাকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে মূলত সুকান্ত মজুমদারের যে মূল অভিযোগ, সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সন্দেশখালীতে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার পরিচয় প্রকাশ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। এবং তুমি জানো যে এই মুহূর্তে সন্দেশখালীতে রেখা শর্মা তিনি সন্দেশখালীতে রয়েছেন। ফলে রেখা শর্মার সফরের মাঝে সুকান্ত মজুমদারের এই চিঠি যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং সুকান্ত মজুমদার যে চিঠি লিখেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে, সেখানে তিনি পুলিশের বিরুদ্ধে মূলত অভিযোগ আনা হয়েছে। সেখানে সন্দেশখালীতে নির্যাতিতার পরিচয় কেন প্রকাশ করা হলো সেই প্রশ্ন যেমন তোলা হয়েছে, পাশাপাশি এই যে পরিচয় প্রকাশ করা হয়েছে নির্যাতিতার, সেই ব্যাপারে জাতীয় মহিলা কমিশন যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় সেই আবেদনও করা হয়েছে সুকান্ত মজুমদারের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।
এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীকে প্রবেশের অনুমতি। সন্দেশখালীতে 144 ধারা নেই এমন অঞ্চলে যাওয়ার অনুমতি পেতে পারেন শুভেন্দু, পর্যবেক্ষণ হাইকোর্টের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব, ঠিক কি পর্যবেক্ষণ হাইকোর্টের, কি বলছে হাইকোর্ট? দেখো, সন্দেশখালী পুরো এই চ্যাপ্টারটা জুড়ে প্রায় 19টি জায়গায়, অর্থাৎ আলাদা করে 19 জায়গায় কার্যত পুরো সন্দেশখালী ব্লকেই 144 ধারা জারি ছিল। বিচারপতি জয় সেনগুপ্ত সেই জায়গা বাতিল করার পর, সন্দেশখালী বাতিল করার পর প্রথমে 19 জায়গা এবং কিছুদিন সময় আগে পর্যন্ত 4টি জায়গা বাদ দিয়ে বাকি, অর্থাৎ মোট 8টা দ্বীপ। এই 8টা দ্বীপের মধ্যে একটা দ্বীপে এখন 144 ধারা জারি রয়েছে, বাকি জায়গায় 144 ধারা নেই। যে যে জায়গায় 144 ধারা নেই সেই জায়গায় শুভেন্দু অধিকারী কেন এই দেশের, এই রাজ্যের যে কোনো নাগরিকই তার ইচ্ছে মতন যেতে পারেন যে কোনো জায়গায়, সংবিধান সেই অধিকার দিয়েছে। সেই জায়গা থেকে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, যেখানে 144 ধারা নেই সন্দেশখালীর, সেই জায়গায় শুভেন্দু অধিকারী যেতেই পারেন, আদালত সেই অনুমতি দিতেই পারে। এবং এক্ষেত্রে রাজ্য জানাক 2-3টের মধ্যে সন্দেশখালীর কোন কোন জায়গায় এই মুহূর্তে 144 ধারা রয়েছে এবং কোন কোন জায়গায় 144 ধারা নেই, সেই 144 ধারা সংক্রান্ত সর্বশেষ যে তথ্য সেটা রাজ্যের কাছ থেকে জানার পরই এ বিষয়ে আদালত নির্দেশ দান করবে, এমনটাই বিচারপতি কৌশিক চন্দ্র পর্যবেক্ষণ করেন। তবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। যদিও মামলায় তারা পার্টি ছিল, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে এই মামলায় হাজির থাকার জন্য কিন্তু বিচারপতি চন্দ্র মৌখিক নির্দেশ জারি করেছেন। তাহলে কি কেন্দ্রীয় সরকারকে এই মামলায় অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে অন্য কিছু ভাবনা চিন্তা লুকিয়ে রয়েছে বিচারপতি চন্দ্রের কাছে? সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি শুভেন্দু অধিকারীকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে? এরকম একাধিক জল্পনাও তৈরি হয়েছে। তবে বিচারপতি কৌশিক চন্দ্র সাফ জানিয়েছেন এজলাসে শুনানি চলাকালীন যে কার্যত বিচারপতি কৌশিক চন্দ্র যে 144 ধারা সন্দেশখালী ব্লকে বাতিল করেছিলেন, সেই 144 ধারা জারির পর তারপরে যে 144 ধারা বাতিল হয়েছে সেগুলো কার্যত যে জুডিশিয়াল রিভিউ বা যে সিদ্ধান্ত মোতাবেক প্রশাসন এটা করেছে, কার্যত কাট কপি পেস্ট, অর্থাৎ আগেরটাই কার্যত হুবহু টুকে দেওয়া হয়েছে। কাজেই যেভাবে বিচারপতি সেটাকে বাতিল করেছিলেন, তাহলে অর্ডারটাও এবার কাট কপি পেস্ট করে দিন, এই মন্তব্য করেছেন। এবং পাশাপাশি তিনি জানিয়েছেন, আমাদের দেশ, এই দেশের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় ফ্রিলি মুভমেন্ট করতে পারে, পুলিশ কখনো কাউকে এভাবে বাধা দিতে পারে না কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার ক্ষেত্রে। 144 ধারা না থাকলে সেখানে ঢুকতে বাধা কেন দেওয়া হবে এবং এই বাধা দেওয়াটা পুলিশের সঠিক না বেশি হয়েছিল সেটা অবশ্যই আদালত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকার কার্যত সমালোচনা করেছেন বিচারপতি চন্দ্র। একই সঙ্গে যেখানে যেখানে সন্দেশখালীর 144 ধারা নেই সেই জায়গায় শুভেন্দু অধিকারী যেতে পারেন বলেও এদিন পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি চন্দ্র। 2-3টে এই মামলায় নির্দেশ দান করবেন সম্ভবত বিচারপতি চন্দ্র। বেশ, অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। সংসদের এথিক্স কমিটিতে মুখ্য সচিব ডিজিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে সেই হাজিরায় এবার স্থগিতাদেশ। 4 সপ্তাহের জন্য হাজিরায় স্থগিতাদেশ। সংসদের এথিক্স কমিটিতে হাজিরায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যে কারণেই বলা যাচ্ছে যে রাজ্যের জন্য বড় স্বস্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব বলবে এই বিষয়ে। অর্ণব, ঠিক কি জানতে পারছে? দেখো, বসিরহাট হয়ে টাকি হয়ে যখন সন্দেশখালী যেতে চান সুকান্ত মজুমদার, সেই সময় তিনি বাধার মুখে পড়েন এবং পুরো বিষয়টাতে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন। এই পুরো বিষয় নিয়ে তিনি লোকসভার স্পিকারকে তিনি অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে লোকসভার সিভিলের কমিটি তারা এ রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, উত্তর 24 পরগনা জেলা শাসক সহ মোট 5 জনকে আজ সকাল 10:30টায় সিভিলের কমিটির সামনে তলব করে। আজ তড়িঘড়ি রাজ্যের মুখ্য সচিব একই সঙ্গে ডিজিপির তরফে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে আবেদন রাখা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার নেতৃত্বাধীন বেঞ্চ 4 সপ্তাহের জন্য এই প্রিভিলেজ কমিটির নোটিশ তার ওপর স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ রাজ্যের স্বস্তি বাড়িয়ে
সুপ্রিম কোর্ট আপাতত এই পুরো বিষয়টাতে মামলাতে সব পক্ষকে নোটিশ ইস্যু করতে বলেছে। 4 সপ্তাহ পর সে মামলা শুনানি হবে। কিন্তু সুকান্ত মজুমদার সাংসদ তার অভিযোগের ভিত্তিতে যেভাবে প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছিল সেই পুরো প্রক্রিয়ার ওপর 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এবং এক্ষেত্রে রাজ্যের যে যুক্তি ছিল, রাজ্যের মুখ্য সচিব ডিজিপিদের যে যুক্তি ছিল যে লোকসভার প্রিভিলেজ কমিটি অর্থাৎ এক্ষেত্রে লোকসভার সচিবালয়ের এরকম কোনো বিশেষ ক্ষমতা নেই যে ক্ষমতায় কোনো একটা ঘটনা তার ফ্যাক্ট ফাইন্ড অর্থাৎ তার সত্য অনুসন্ধান করার আগেই একদম অভিযুক্ত আকারে লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা বা তাদের সাথে কথা বলা, অনুসন্ধান করার প্রক্রিয়া শুরু করতে পারে। যে ঘটনা ঘটেছিল ডাকিতে সুকান্ত মজুমদার তিনি আহতও হয়েছিলেন, তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই ঘটনার ফলের এই সীমানার মধ্যে ছিলেন না রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি বা উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক। তাহলে তাদেরকে কিভাবে এক্ষেত্রে লোকসভা প্রিভিলেজ কমিটি নোটিশ পাঠালো, কোন ক্ষমতা বলে পাঠালো? এক্ষেত্রে লোকসভার সচিবালয়ের তরফে আইনজীবী জানান কোনো রকম ভাবে অভিযুক্ত হিসেবে রাজ্যের এই 5 শীর্ষ আমলা বা পুলিশ সুপারদের বা পুলিশ আধিকারিকদের ডেকে পাঠানো হয়নি। শুধুমাত্র ফ্যাক্ট ফাইন্ড করার জন্য অর্থাৎ ঘটনার সত্য অনুসন্ধান করার জন্য তাদের নোটিশ পাঠানো হয়েছিল। এরপরই কার্যত 2-4 হয়। প্রধান বিচারপতি বিচক্ষণ DY চন্দ্রচূড়ের বেঞ্চের বুঝতে অসুবিধা হয় না যে কার্যত এই ক্ষেত্রে শুধুমাত্র সাংসদের অভিযোগের ভিত্তিতেই এই ধরনের পদক্ষেপ করা হয়েছে। কাজেই সব মিলে বিষয়টির মধ্যে বিচার করার, বিশ্লেষণ করার মতো একাধিক রসদ লুকিয়ে থাকতে পারে। তাই সব পক্ষকে নোটিশ ইস্যু করার পর এই প্রক্রিয়া অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব, ডিজিপিদের ডেকে পাঠানো, দিল্লিতে প্রিভিলেজ কমিটির সামনে আজই ডেকে পাঠানো, এই পুরো প্রক্রিয়াটা স্থগিত করে দিল আপাতত শীর্ষ আদালত। 4 সপ্তাহ পরে এই পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ হয়তো নির্ধারিত হতে পারে সুপ্রিম কোর্টে। বেশ, ধন্যবাদ অর্ণব। সন্দেশখালীর মানুষদের অনেক অভাব অভিযোগ, সেখানকার নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে, সে অভিযোগ আমরা দেখিয়েছি। তবে এবার সেই অভিযোগ শুনতে সরকারি ক্যাম্প, বৃহস্পতিবার পর্যন্ত সন্দেশখালীর বিভিন্ন জায়গায় সরকারি ক্যাম্প, আর আজ সেই ক্যাম্পের দ্বিতীয় দিন। সন্দেশখালীর কর্ণখালী আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে সেই ক্যাম্প চলছে। এবং সেখানকার মানুষদের ক্যাম্পমুখী করতে, অভিযোগ জানাতে সবাই সেখানে করা হচ্ছে মাইকিং। বিশেষ ঘোষণা, সন্দেশখালী 2 নম্বর ব্লকের পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আজ অর্থাৎ 19/2/2024 তারিখ যে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আজ অনুষ্ঠিত হচ্ছে। সন্দেশখালী কর্ণখালী এফপি স্কুল, দাসপাড়া চৌমাথা যাত্রী সেট, এই 2 জায়গায় আমাদের ক্যাম্প হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ থেকে থাকে এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে অমিত রয়েছেন। অমিত, সেখানে মাইকিং আমরা শুনলাম, কিরকম সাড়া দিচ্ছেন, কিরকম অভিযোগ জমা পড়ছে সেখানে? দেখো, মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। এলাকার মানুষকে এই জনসংযোগ ক্যাম্পে আসতে আবেদন করা হচ্ছে, কারণ এলাকার মানুষের ঘুরি ঘুরি একটা অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগ জানার জন্য কিন্তু সরকার ক্যাম্প করা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে সেখানে মাইকিং করা হচ্ছে। মাইকিং করার পাশাপাশি সাধারণ মানুষকে আসতে বলা যায়। আজ সকাল থেকে বিভিন্ন ক্যাম্প, যে সন্দেশখালীর 1 ও 2 নম্বর ব্লকে এই আজকে 60 ক্যাম্প চলছে। সেই 60 ক্যাম্পে বেলা 12টা পর্যন্ত, যেটা বিডিএরা জানাচ্ছেন যে বেলা 12টা পর্যন্ত প্রায় 20-22টি করে কমপ্লেন কিন্তু বা অভিযোগ কিন্তু এসেছে। এবং গতকাল রবিবার ক্যাম্পের প্রথম দিন সন্দেশখালী 2 নম্বর ব্লকে 196টি অভিযোগ জমা করেছিল। যে অভিযোগের মধ্যে 20 থেকে 25% অভিযোগ জমি সংক্রান্ত। শুধুমাত্র যে জমি দখল বা জমি কেটে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি করে দেওয়া এমনটাই অভিযোগ নয়। কোনো জমির পাট্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে, কোনো জমির দলিল সংক্রান্ত অভিযোগ রয়েছে। একেবারেই দাসপাড়া এবং সর্দারপাড়া, সেই 2টি জায়গাতে সরকারি ক্যাম্প হচ্ছে। দাসপাড়া এবং কর্ণখালী, সেই 2টি জায়গায় সরকারি ক্যাম্প হচ্ছে। এবং সেখানে কিরকম অভিযোগ করছেন, কি বলছেন সেখানকার স্থানীয়রা, তাদের অভিযোগ একবার শোনাবো। এখানে জল করে টাকা পাচ্ছি না, তাই জন্য। কি হয়েছিল? ফিশারি। ফিশারি? ফিশারি। কি আপনার জমি ছিল? হ্যাঁ, জমি আছে আমাদের 60 জমি। যদি টাকাটা পাওয়া কি যায়। লিখে দিয়েছেন? আগে না তাহলে লিখেছি, এমনি জোর জবর করে ওরা ঘের করেছে। কারা?
উত্তম সর্দার। উত্তম সর্দার, তো আপনার জমি জোর করে নিয়ে নিয়েছে? হ্যাঁ, তখন আর কাগজ সই করতে হয়নি। আজকে 40 বছর কেনা হয়েছে জমিটা, দখলেও আছে সেই জমিটা। আমি আমাদের হাটখোলা সংলগ্ন জমি, সেই জায়গার উপরে জোর করে 3জন পার্টিকে বসিয়ে দিয়েছে পাকা ঘর বেঁধে। কিন্তু তারা পাকা ঘরের বাঁধার আগেই আমার অবজেকশন দিলাম থানায়, প্লাস বিডিও, এসডিও, এসপি, কিন্তু ওনারা বারণ করেনি। ভয়ে ভয়ে সংক্রান্ত আমরা আর আগাতে পারছি না। হ্যাঁ, আতঙ্ক কাজ করছে আমাদের। আমাদের অনেক কিছু ভয় ত্রাস হতে পারে, আমাদেরকে মেরে দিতে পারে। দুটো অ্যাপ্লিকেশন জমা পড়েছে, দুটো অভিযোগ। একটা হচ্ছে দোকান বাকি যে বকেয়া টাকা পাইবার আবেদন, আর একটা হচ্ছে জমি বাবদ অতিরিক্ত নেওয়া টাকা ফেরতের আবেদন। এগুলো বিডিও অফিসে নিয়ে যাবো। বিডিও অফিসে বিডিও সাহেব আছেন, সাহেব উনি এটার নিশ্চয়ই সমাধানের পথ বের করবেন এবং সমাধান করে দেবেন। মেনলি আজকে জব কার্ড রিলেটেডই পড়ছে, আর অভিযোগ তখন আজকে আর কিছু নেই। আর অ্যাপ্লিকেশন পড়ছে, লক্ষ্মীর ভান্ডার আছে, তারপর রেশন দপ্তরের আছে, আর জব কার্ডেরই বেশি পড়েছে। জমি সংক্রান্ত? না, জমি সংক্রান্ত আজকে আজকে এখনো অব্দি পড়েনি। গতকাল ক্যাম্পে ছিল দুটো একটা। এখনো পর্যন্ত একটা অভিযোগ আমার কাছে আসেনি। বেশি রেকর্ড করার জন্য আসছে, দলিল রেকর্ড করার জন্যই আসছে। এখানে কি জমির রেকর্ড এতদিন কি রেকর্ড হয়নি? সেটা হয়তো তারা আবেদন করেনি। জমি দখল নিয়ে নিয়েছে এরকম কোনো অভিযোগ আসেনি এখনো পর্যন্ত আমার কাছে। সকাল থেকে একটাও আসেনি। গতকালকে এসেছিল, অভিযোগ আসেনি, পাট্টা রেকর্ডের জন্য এসেছিল। সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শুনছেন বিডিও। দাসপাড়া এবং সর্দারপাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে সমস্ত অভিযোগ শুনছেন বিডিও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, বিডিও ঠিক কি বলছেন? সরকারি আধিকারিককে গ্রামবাসীদের কাছে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু নির্দেশ এসছে। গতকালও এই সন্দেশখালী ব্লকে সরকারি আধিকারিকের বাড়ি পৌঁছেছিলেন। আজকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের ভিডিও, তিনি বিভিন্ন বাড়িতে পৌঁছে যাচ্ছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। মূলত তাদের সমস্যা কোথায়, তাদের অভিযোগ কি আছে, তারা সরকারি প্রকল্পের যে সমস্ত সরকারি প্রকল্পের যে ভাতা পেয়ে থাকার কথা, সেই সমস্ত ভাতা তারা পাচ্ছেন কিনা। যেমন বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, বা জব কার্ড সংক্রান্ত কোনো অভিযোগ তাদের রয়েছে কিনা, তারা 100 দিনে তাকে টাকা ঠিক মতো পেয়েছেন কিনা, এই সংক্রান্ত বিষয় বা রেশন সংক্রান্ত কোনো অভিযোগ রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নিজে কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে গ্রামবাসীকে তিনি অনুরোধ করছেন যে তাদের এলাকায় যে ক্যাম্প হচ্ছে, সেই নিকটবর্তী ক্যাম্পে গিয়ে তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো জানানো করছে। সেক্ষেত্রে আমরা দেখলাম সর্দারপাড়া ক্যাম্পে তিনি গিয়েছিলেন, সর্দারপাড়া গ্রামে গ্রামে তিনি পৌঁছলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে, বিশেষ করে যারা বৃদ্ধা রয়েছেন বা ওরা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বললেন। একই সঙ্গে জমি সংক্রান্ত কোনো বিষয় রয়েছে না বা জমি সংক্রান্ত কোনো অভিযোগ রয়েছে না, এই বিষয়গুলো নিয়েও কিন্তু সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও অভিযোগ যিনি রয়েছে তিনি কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে। বেশ, ধন্যবাদ অমিত। কর্ণখালীতে যে ক্যাম্প হয়েছে সেখানে সকাল থেকে লোকজন কম আসছে, কোথাও গিয়ে একটা তাদের মধ্যে আতঙ্ক এখনো কাজ করছে। তারা ভাবছে অভিযোগ জানিয়ে এলে তাদেরকে আবার হামলার মুখে হয়তো পড়তে হতে পারে। আতঙ্কর কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমরা অলরেডি অ্যাওয়ারনেস করে দিয়েছি, আতঙ্কের কোনো ব্যাপার নেই। কর্ণখালী যে জায়গাটা হচ্ছে ওখানে বেশ কিছু লোক তারা সকালে একটু কাজে বেরিয়ে গেছে, অনেকে বাজারে চলে গেছে ওপারে খুলনা। তা ওরা আমার সঙ্গে কথা হয়েছে, ওরা হয়তো বিকালের দিকে এসে সব দরখাস্তগুলো জমা দেবে, যার যা অসুবিধা আছে। চোপড়ায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। সেই 4 জন শিশুর মর্মান্তিক মৃত্যুর পর চোপড়ায় রাজ্যপালকে যেতে হবে এরকম দাবি তোলে তৃণমূল। আর এবার যে খবর আমরা পাচ্ছি, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। দিল্লি থেকে ফিরেই চোপড়া যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, রাজ্যপাল কখন যাবেন, কি খবর পাচ্ছি? দেখো, কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তারপর আজ রাতে দার্জিলিং মেলেই তিনি কিষানগঞ্জ যাবেন। আগামীকাল কিষানগঞ্জ পৌঁছাবেন, পৌঁছেই তিনি চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। মূলত
চোপড়ায় নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। পাশাপাশি বিএসএফ এর আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি তোলা হয়েছিল যাতে রাজ্যপাল চোপড়ায় যান, সেখানকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিএসএফ এর ভূমিকা নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছিল। আগামীকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস চোপড়ায় বিএসএফ এর যে ক্যাম্প আছে সেখানেও যেতে পারেন এবং তার প্রস্তুতিও ইতিমধ্যেই নিতে বলা হয়েছে বিএসএফ কে বলেই রাজভবন সূত্রে খবর। তারপর আগামীকাল রাতেই ফের কিষানগঞ্জ থেকেই তিনি ট্রেন ধরবেন কলকাতার জন্য এবং তা পরশুদিন অর্থাৎ বুধবার সকালে কলকাতা পৌঁছাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ, সোমনাথ, তুমি আমাদের সঙ্গে থাকো।